নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি এই মুহূর্তের খবরে। টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে, নাকি 27 বছর পর দিল্লি দখল করবে বিজেপি? ভোটের টাগ অফ ওয়ার, কে হাসবে আর কে শেষ হাসি হাসবে তা চূড়ান্ত হয়ে যাবে মঙ্গলবারের ভোটেই। দিল্লি বিধানসভার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে মঙ্গলবার। 70 আসন বিশিষ্ট বিধানসভার ভোট হবে একদিনেই। টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে, নাকি 27 বছর পর দিল্লি দখল করবে বিজেপি তা চূড়ান্ত হয়ে যাবে বুধবারই। এবারের ভোটে আম আদমি পার্টিকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে চেষ্টার ত্রুটি রাখেনি বিজেপি। দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ ভেসে রাজনৈতিক দল গঠন করে দিল্লি দখল করা কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করেছে বিজেপি। সেই মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে। তার সঙ্গে জেলে গেছেন সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিংও। তবে এখন জামিনে মুক্ত প্রত্যেকেই। ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট অস্তিত্ব রক্ষার লড়াই শতাব্দী প্রাচীন কংগ্রেসের কাছে। গত দুটি বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। তাদের প্রাপ্ত ভোটের হার কমে দাঁড়িয়েছে 4.25%। সেখান থেকে গা ঝাড়া দিয়ে ওঠে নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছে কংগ্রেস। ফলে লড়াই হয়ে দাঁড়িয়েছে ত্রিমুখী। এতে চওড়া হয়েছে বিজেপির হাসি। কংগ্রেস ও আপের মধ্যে ভোট ভাগাভাগির ফলে বিজেপি ক্ষমতায় চলে আসবে বলে বিশ্বাস করছে বিজেপি। কিন্তু তাতেও কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা আক্ষরিক অর্থেই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করাবে বিজেপিকে। শুধু পরাজয় নয়, সেটা হবে বিজেপির পরাজয়ের হ্যাট্রিক। 2015 ও 2020 সালের পর 2025 সালেও দিল্লি অধরা থেকে যাবে বিজেপির কাছে। অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদী। অবশ্য জয়ের আশা ছাড়েনি আম আদমি পার্টিও। লড়াই এবার খোরদার। আসন সংখ্যা কমলেও তাঁরাই জিতবেন বলেও দাবি আম আদমি পার্টির। 55টির মতো আসন এবার তারা জিতবেন। তবে নারীরা দল বেঁধে ভোট দিলে সংখ্যাটা 60-এ পৌঁছে যেতে পারে বলে দাবি করেছে আম আদমি পার্টি। 2012 সালে আম আদমি পার্টির জন্ম। 2013 সালের ভোটে তারা 28টি আসন জেতে এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ে। কিন্তু 49 দিনের মাথায় পদত্যাগ করেন কেজরিওয়াল। 1 বছর রাষ্ট্রপতির শাসনের আওতায় থাকার পর 2015 সালের ভোটে 70-এর মধ্যে 66টি আসন জিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। 5 বছর পর 2015 সালে আপ জেতে 62টি আসন। বাকি 8টি আসনে জয়ী হয় বিজেপি। কেজরিওয়াল দিল্লিবাসীর মন জয় করেছিলেন মাসে 200 ইউনিট বিদ্যুৎ এবং 20,000 লিটার জল বিনামূল্যে দেওয়ার মধ্য দিয়ে। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার সুব্যবস্থা দিতে পারায় মহল্লা ক্লিনিক খুলেছিল আম আদমি পার্টি। পরবর্তীকালে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াতের সুযোগ করে দিয়েছে আপ। সাধারণ পরিবারের ছেলে মেয়েদের জন্য সরকারি স্কুলগুলোর হাল ফেরানোর পাশাপাশি মহিলাদের ব্যাংক খাতায় প্রতি মাসে 1,000 টাকা করে পাঠানোর বন্দোবস্ত করেছে আম আদমি পার্টি। আপের এই সব প্রকল্পের বিরুদ্ধে একসময় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দান খয়রাত নীতির তীব্র বিরোধিতা করেছিল বিজেপিও। কিন্তু জেতার মরিয়া প্রচেষ্টায় এবার ঢালাও দান খয়রাতের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপিও। পিছিয়ে নেই কংগ্রেসও। 3 দলের ঢালাও প্রতিশ্রুতির বন্যায় দিল্লিবাসী কাকে ছেড়ে কাকে পছন্দ করবে সেটাই হয়ে দাঁড়িয়েছে এবারের ভোটের মূল বিষয়। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সমবায়। আর্থিকভাবে শক্তিশালী করতে হবে ল্যাম্প প্যাক্সকে। মঙ্গলবার সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায় সমিতির মধ্য দিয়ে বিশ্বের 3য় অর্থনীতির দেশ হিসেবে গড়ে উঠতে পারে ভারত। রাজ্যের সার্বিক বিকাশে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার উপর রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ের প্রচার ও উন্নয়ন বিষয়ক রাজ্যস্তরীয় সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামে এই সমবায়ের যে সমিতিগুলো আছে সেগুলোকে যদি শক্তিশালী করা যায়, আমাদের আজকে 5ম স্থানে, আমাদের অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে আমাদের 5ম স্থানে, 11 থেকে 5ম স্থানে মাননীয় প্রধানমন্ত্রীজির শাসনকালে সেটা সম্ভব হয়েছে। এখন 3য় স্থানের জন্য আমরা চিন্তা করছি অর্থনৈতিকভাবে, এবং এই সমবায় সেক্টর যদি উন্নতি হয় তবে কিন্তু আমরা এই 3য় স্থানে আগামী দিনে আমরা নিশ্চয়ই, আমি নিশ্চিত সেটা হবেই, এবং আমরা সেই দিকে আমাদের কাজ করতে হবে। কিন্তু সেটা মুখে বললে হবে না,
আমাদের কাজেও সেটা কিন্তু দেখাতে হবে। রাজ্য সমবায় সমিতিগুলোর পরিকাঠামো উন্নয়ন ও সমবায়ের সাথে জড়িতদের আর্থসামাজিক মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদ্যোগগুলি হল কম্পিউটারাইজেশন মাধ্যমে প্যাক্সগুলির শক্তিশালীকরণ, প্যাক্সগুলিকে বহুমুখীকরণের জন্য মডেল বিধি তৈরি করা, প্যাক্সের মাধ্যমেই পরিষেবা আরও সুচারুভাবে প্রদানের জন্য সিএসসি চালু করা, এফপিও গঠন করা, এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ এবং নতুন পেট্রোল ও ডিজেল পাম্পের ডিলারশিপের জন্য ল্যাম্পস প্যাক্সকে অনুমতি প্রদান ও প্যাক্সগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র হিসেবে উন্নতিকরণ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর মাধ্যমে প্যাক্স যে আমাদের সমিতিগুলো আছে সেগুলোকে শক্তিশালী করা। আমাদের ত্রিপুরাতে অলরেডি এটা প্রায় আমরা যে লক্ষ্য 100% স্যাচুরেশন যাতে আসে সেই দিশায় আমরা কাজ করছি এবং সেটা অবশ্যই আমাদের করতে হবে। এবং প্যাক্সগুলোর আগে স্পেসিফিক যে বিষয় ছিল সেগুলো নিয়ে কাজ করত। এখন বলা হচ্ছে যে না, এটা বহুমুখী ধরনের জন্য মডেল সেটা তৈরি হবে এবং তার জন্য বিধিও তৈরি করতে হবে, সেই চিন্তা ভাবনাও এখন আছে। পঞ্চায়েত এবং গ্রামে এই ধরনের বহুমুখী প্যাক্স, যেমন দুগ্ধ মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করা, প্যাক্সের মাধ্যমে পরিষেবা প্রতিষ্ঠা করা, কমন সার্ভিস সেন্টার যেটা এখন আমাদের ত্রিপুরাতে অনেক জায়গায় শুরু হয়েছে, কিন্তু যাতে আমাদের এই প্যাক্স এবং ল্যাম্পস মাধ্যমে সেগুলো যাতে আরো বেশি করে করা যায়, তাহলে অনেকটা ট্রান্সপারেন্সি হবে এবং এতে করে দুর্নীতির যে বিষয় থাকে সেটা কিন্তু অনেকটা রোখা যাবে। সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান যেমন সৃষ্টি হয়, তেমনি সামাজিক মেলবন্ধন ও আত্মিক সম্পর্ককেও সুদৃঢ় করে সমবায় ব্যবস্থা। বর্তমানে রাজ্যে প্রায় 4,305টি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় 9 লক্ষেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বিভিন্ন সমবায় সমিতির কর্মকাণ্ডের সঙ্গে। আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025 উপলক্ষে ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়া রাজ্য সমবায় দপ্তর ও সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই সম্মেলনের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। থাকার জন্য নেই উপযুক্ত বসতঘর ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। বহু কষ্টে স্ত্রী সন্তান নিয়ে দিন কাটছে ঊনকোটি জেলার মাছমারা রামকোনা পাড়ার বাসিন্দা দিনমজুর জিতেন্দ্র দাসের। তাই সরকারি ঘর ও পরিশ্রুত পানীয় জলের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভার অধীন পেচারথল ব্লকের রামকোনা নারায়ণপুর এলাকায় দীর্ঘ বছর ধরে একটি নরপরে ও জরাজীর্ণ ঘরে স্ত্রী সন্তানকে নিয়ে বসবাস করছেন দিনমজুর জিতেন্দ্র দাস। অ্যাডহক বিপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও কোনো ধরনের সরকারি সাহায্য মিলছে না এই অসহায় পরিবারটির ভাগ্যে। এমনকি জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার নিদান থাকলেও জিতেন্দ্র বাবুর ভাগ্যে জোটেনি সরকারি পানীয় জলের সুবিধা। পরিবারটি দূর অবস্থার বিষয়টি স্থানীয় নেতৃত্বদের গোচরে থাকলেও সরকারি প্রকল্পের ঘর কিংবা কোনো সরকারি প্রকল্পের সাহায্য আজ পর্যন্ত জোটেনি অসহায় পরিবারটির। তাই সরকারি প্রকল্পের ঘর ও জল জীবন মিশন প্রকল্পে পরিশ্রুত পানীয় জলের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন দিনমজুর জিতেন্দ্র দাস। আগরতলা আড়ালিয়ার গুরুদাসপাড়া এলাকার মিঠুন দেবনাথের 11 বছরের ছেলে আদিত্য দেবনাথের ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় মঙ্গলবার। তার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। রবিবার দুপুর আনুমানিক 12টায় বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় আদিত্য। পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মৃত আদিত্য দেবনাথের মা। একবারে জিভে কামড় দিয়ে রাখছে, নাই মধ্যে রক্ত জীবিত নিয়ে সেটা আমি জিঞ্জি ভর্তি করাইছি, পরে রক্ত জামা জামা বই রেখেছে গায়ের সারা শরীরে আমার। মারা গেছে রবিবারে দুপুর 12টা, আজকে মারা গেছে আর রবিবারে সাবরুমের ভারত বাংলা মৈত্রী সেতু এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন করল ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল।
মঙ্গলবার মৈত্রী সেতু পরিদর্শনের পাশাপাশি মহকুমার বিভিন্ন অঙ্গনারী কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্ব-সহায়ক গোষ্ঠী কার্যালয় পরিদর্শন করে এনডিসির 16 সদস্যের প্রতিনিধি দলটি। সরকারি কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মূল্যায়ন করার বিষয়ে স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করাই ছিল এই প্রতিনিধি দলের সাবরুম সফরের মূল উদ্দেশ্য। মহকুমার অঙ্গনারী কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী এবং স্ব-সহায়ক গোষ্ঠী সদস্যদের সাথে তাদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জগুলো বুঝতে এবং উন্নতির প্রয়োজন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করতে মতবিনিময় করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।